আমি আব্দুল মালিক সাগর আপনাদেরকে জানাচ্ছি এলটিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন জনাব লিয়াকত আলী, জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য জনাব লিয়াকত আলী সাহেব। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি এবং আমাকে আজকে আপনাদের এই এলটিভিতে আসার নিমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ এবং দর্শকদেরও ধন্যবাদ। লিয়াকত সাহেব, আমি আপনি প্রশ্ন করতে যাচ্ছি, এই যে নূরকে নিয়ে একটা ঘটনা ঘটে গেল, সেই ব্যাপারে আপনি কিছু বলতে। ধন্যবাদ। আপনি নুরুল হক নুরু তার সম্পর্কে একটা কথা জিজ্ঞেস করলেন যে আপনি এটা কিভাবে দেখছেন, তাই না? জি। তো নুরুল হক নুরু কে? নুরুল হক নুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি, এলো প্রথম তার পরিচয়। দ্বিতীয় পরিচয়, নুরুল হক নুরু গণ অধিকার পরিষদ একটা দলের সে চেয়ারপারসন বলেন বা সভাপতি। তৃতীয় পরিচয় হল নুরুল হক নুরু একজন অসম সাহসী একটা যোদ্ধা। বিগত ফ্যাসিস্ট আমলে এই নুরুল হক নুরু যে ভূমিকা রেখেছেন, আমিও তো তখন রাজপথে ছিলাম, আমরা দেখেছি। আমরা পল্টন মোড়ে তখন মিছিল করতাম, মিটিং করতাম। আপনি তো জানেন আমি জাসাসের সাথে জড়িত কেন্দ্রীয়ভাবে। তখন আমরা দেখতাম নুরুল হক নুরু তার লোকবল নিয়ে সে ঠিকই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সে মিছিল করতেছে। এত সাহসী, সে পুলিশকে ভয় পাইতো না, সে মাস্তানদেরকে লাঠিওয়ালা বা দ্বারা অস্ত্র নিয়ে তাকে করছে, সে কোনোটাই ভয় পেতে আমরা দেখি নাই। কিন্তু এই নুরুল হক নুরু আজকে একটা ঘটনাচক্রে তাকে দেখলাম তার মাথায় আঘাত করা হইলো এবং এটা সমস্ত ভিডিওতে বলেন, আপনি ফেসবুকে বলেন, অনেক সুন্দরভাবে কিন্তু দেখানো হলো কে মারলো, কেন মারলো। এটা আজ পর্যন্ত সরকার ভালো কোনো ব্যাখ্যা দিতে পারে নাই। এমনকি রাজনৈতিক দলও তারাও ব্যাখ্যা চাচ্ছে সরকার কাছে, নুরুল হক নুরু গায়ে কেন হাত দিল। এমন কোনো ঘটনা সেদিন জাতীয় পার্টি অফিসে ঘটে নাই যে নুরুল হক নুরুর গায়ে হাত দিতে হবে। সেদিন কি ছিল, জাতীয় পার্টিকে তারা ব্যান করতে বলছে, এই তো তাদের দাবি। এবং সেটার জন্য কিন্তু জাতীয় পার্টি অফিসে তারা হামলা করে নাই, তারা জাস্ট এইটা নিয়ে মিছিল নিয়ে আবার ব্যাক করে আসছে। ব্যাক করার পর নুরুল হক নুরুকে কেন ঘায়ের দিল, এবং তাও যদি পুলিশ লাঠিপেটা করতো, লাঠি চার্জ করতো, সেটা একটা কথা ছিল। তো সেখানে তারা করে নাই, তারা সরাসরি আমরা যেটা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে লাঠি নিয়ে একটা লাল শার্ট পরে একটা লোক ইচ্ছাকৃতভাবে তার মাথায় এবং অন্য অন্য জায়গায় সমান আঘাত করতেছে। তার মানে কি, অ্যাটেম্প টু মার্ডার, তাকে মেরে ফেলাই ছিল তার পরিকল্পনা। এবং এই পরিকল্পনা যদি করতে পারতো তাহলে কি হইতো, যদি নুরুল হক নুরুকে সেই লাঠি পেটে যদি তাকে হত্যা করা হতো, তাহলে দেশের পরিস্থিতি স্থির থাকতো না। আজকে রাজনৈতিক পরিস্থিতি, একটা সামনে নির্বাচন নিয়ে বিভিন্ন দল বিভিন্ন মতামত পেশ করছে। বিএনপি সেই যে একটা গণতান্ত্রিক পদ্ধতি আমরা নির্বাচন চেয়ে আসছি এবং এই সরকার এখন নির্বাচন দেওয়ার জন্য একটু আগ্রহ প্রকাশ করছে, ঠিক এই মুহূর্তে একটার পর একটা ঘটনা। এই নুরুল হক নুরুকে আজকে যেভাবে হত্যার চেষ্টায় তাকে মারা হলো পরিকল্পিতভাবে, কারা জড়িত তাদের বের করা উচিত, জনগণের সম্মুখে এটা উন্মোচিত করা উচিত। শুধু সরকার কেন, সমস্ত রাজনৈতিক দলের নুরুল হক নুরুর পক্ষে অবস্থান নেওয়া উচিত। তা নইলে রাজনীতির সামনে কিন্তু অনেক ঘোলাটে হবে। এই ঘোলাটে পরিবেশ তখন ট্যাকেল দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না। কাজে আমি আশা করি যে বর্তমান আমাদের রাজনৈতিক দল যেভাবে নুরুর পক্ষ অবস্থান করছে, তারাও বিচার চাচ্ছে, সরকারও বিচার করার জন্য বলছে, কিন্তু আমরা অবস্থা দৃষ্টিতে আমরা কিন্তু সেরকম কিছু দেখছি না। কাজে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই সকল অপরাধীদের জনসম্মুখে প্রকাশ করলেই এটা সমাধান হতে পারে। মানে একটা সুষ্ঠু বিচার চাচ্ছে। এবং নুরুল হক নুরুর স্ত্রী সেদিন দেখলাম উনি সুচিকিৎসার জন্য বাইরে যাওয়ার জন্য আবেদন করেছে। যদি প্রয়োজন হয় এই ক্ষেত্রে সরকারের যথেষ্ট ভূমিকা নেওয়া উচিত। এবং সে একটা ডাকসুর ভিপি এবং সমস্ত ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে আসছে, সেখানে ছাত্রলীগের অত্যাচারে থাকতেই পারতো না। সেই জায়গায় নুরুল হক নুরুর মতো লোক সেই সংসদে একজন ভিপি, আপনি কল্পনা করতে পারেন এমন একটা জনপ্রিয় নেতাকে এইভাবে রাস্তায় ফেলে তার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলার যে চক্র, সেই সময় যদি আমরা সামাজিক যোগাযোগ আমরা খেয়াল করলাম যে একজন পুলিশ অফিসার, একজন আর্মি তাকে, যে লোকটা তাকে মারতেছিল তাকে ধরে সরাই দিচ্ছে। এই লোকটাকে কেন ভাই সেদিন সেনাবাহিনী চুপ ছিল, কেন ভাই পুলিশ সেদিন চুপ ছিল? নিশ্চয়ই এটা একটা বিশাল ষড়যন্ত্র। আমার মনে হয় ষড়যন্ত্র দেশি বিদেশি চক্র এটার পিছিয়ে লেগেছে। নুরুটা কিন্তু ফ্যাক্টর না, নুরুর সাথে জড়িয়ে পড়ছে আমাদের দেশে সামনে নির্বাচন।
এই নির্বাচনকে কিভাবে পরিকল্পিতভাবে বানচাল করা যায়, কিভাবে এই সরকারকে স্টে করা যায়, আর একটু লংজিভিটি দেওয়া যায়, অথবা নতুন কোনো পরিকল্পনা নিয়ে আগানো যায়। আমার মনে হচ্ছে এই নূর হক নুরুর ঘটনাটা সেটাই প্রমাণ করছে। আগামী নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে আপনার পক্ষে না বিপক্ষে এ ব্যাপারে আপনি কিছু একটু যদি বলতে চান। পিআর পদ্ধতি আমাদের দেশের মানুষের জন্য একটা নতুন ধারণা। 47 সাল থেকে দেশ স্বাধীন হলো, ভারত ভাগ হলো, তারপর আবার 47-এর পরে 71-এ তো দেশ স্বাধীন হলো, বাংলাদেশ হলো, বহু নির্বাচন গেল। 71 থেকে আজকে 25 সাল, বহু নির্বাচন গেল। কোনো সময় আমরা কিন্তু পিআর পদ্ধতি শুনি নেই বা জনগণ শুনে নেই। এখন পিআর পদ্ধতিটা যেটা নিয়ে এখন মাঠে আসছেন, এই যে সংস্কার কমিশন বলেন, ঐক্যমত কমিশন বলেন, এত কমিশনের মধ্যে যখন কথা উঠছিল তখন কিন্তু পিআর পদ্ধতির কথা কোনো দলই বলেন, বলছে না, বলেনি। এখন যখন নির্বাচন একটা ডেট দেওয়া হলো, নির্বাচন যখন এই ইউনূস সরকার যখন নির্বাচনের মোটামুটি একটা ডেট নির্ধারণ করলো যে রোজার আগে, দ্যাট মিনস ফেব্রুয়ারি ফার্স্ট উইকে ইলেকশন দিবেন, তখন কোনোভাবেই অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি ছাড়া এবং দুই একটা দল ছাড়া, তারা পিআর পদ্ধতি নিয়ে একটা সমস্যা তৈরি করলো। মানে আনুপাতিক হারে তাদের এমপি দেওয়াই তো এটি তারা বোঝাতে চাচ্ছে। এখন এই পিআর পদ্ধতি আমাদের জন্য নতুন একটা কনসেপ্ট। ওই যে ইভিএম এ ভোট দিতা, তখন যখন প্রথম আসছে তখন অনেক সমস্যা দেখা দিচ্ছে না, এবং লাস্টে কিন্তু ইভিএম পদ্ধতি বাতিল হয়ে গেছে। রাখতে পারছেন? হয়তো অনেক দেশে ছিল, আমাদের দেশে কালচার সাথে এটা বনে নেই। তো পিআর পদ্ধতিতে তো একই অবস্থা। আপনার এলাকার যে নির্বাচিত প্রতিনিধি হবে সেটাকে মনে করি আপনি ভোট না দিতে পারেন, শুধু সিল মারের উপরে ভোট দিবেন, কে আপনার জায়গায় এমপি হবে না হবে এটা তো আপনি পিআর পদ্ধতিতে ক্লিয়ার করতে পারতেছেন না। এখন মনে করেন আপনার এলাকায় আপনি চাইলেন যে লিয়াকত সাহেব এই এলাকায় দাঁড়াচ্ছে, আমরা লিয়াকত ভাইরে ভোট দিলাম দানের শেষে, উনি এখানকার এমপি হবে। কিন্তু পিআর পদ্ধতি সেটা না, সমস্ত ভোটের একটা আংশিক অনুপাতিক। আপনি যদি যে কেউ 1%, কেউ 5%, কেউ 10%, কেউ 40%, এই পার্সেন্টেজ অনুযায়ী দলগুলো কি করবে, তাদের প্রতিনিধিত্ব দিবে। এখন ধরেন 40%, তার মানে যদি কোনো দল 40% ভোট পায়, টোটাল ভোটের 40% পায়, তাইলে 300 ভোটে 120 জন, তাদের 300 সিটে 120 জন যে প্রতিনিধি পাঠাবে, 120 জন, কোন 120 জন হবে? তাহলে এটা আলটিমেটলি সেন্ট্রাল কমিটিতে চলে আসবে, কেন্দ্রীয় কমিটি যাকে ইচ্ছা তাকে বসাবে। এখন আপনার এলাকায় কুমিল্লায় হয়তো একটা সিট পাইলো আনুপাতিক হারে, বা 2টা সিট দিবে। এখন ওই 2টা সিট তো আপনার লোক নাও আসতো, আপনি যাদের মনে করে ভোট দিচ্ছেন সে তো নাও ঢুকাইতে পারে, সে অন্য একজন লোককে এনে ওইখানে বসাই দিবে যে তুমি এটার প্রতিনিধিত্ব করবা। তো জনগণ এটা মানবে? লোকাল পিপলকে এটা চায়? এটা কখনো চাবে না। এই আজগুবি একটা পদ্ধতি হইল পিআর পদ্ধতি, এটা আর কিছুই না। দেখবেন এক সময় এগুলো নিয়ে অনেক কথা উঠবে, যে এখন যখন জামাত ইসলামী যে দলটা এখন খুব বেশি পিআর নিয়ে ওনারা খুব সচেতন হচ্ছেন। শুধু তাই নয়, এখন এই পিআর পদ্ধতি তারা যে চাইছে এটা গণভোটে দেওয়ার জন্য তারা এখন দাবি জানাচ্ছেন জনগণের কাছে। আরে ভাই, পিআর পদ্ধতি এতদিন ছিল না, যখন সংস্কার বইরা চিল্লাইছেন আপনারা, তখনও তো পিআর পদ্ধতির কথা বলেন নাই, বলছেন? বলেন নাই। তো এখন নির্বাচনের সময় আসলো, ডেট হইলো, এখন আপনারা বলেন যে পিআর পদ্ধতি ছাড়া ইলেকশন হবে। তার মানে কি? আপনারা যে গণতন্ত্রের জন্য আমাদের সাথে ঐক্য করলেন, আমাদের সাথে রাজপথে ছিলেন, ধরলাম আপনারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আপনারা আন্দোলন করছেন, আমরা করছি, দাবি ছিল একটা, কি দাবি ছিল? ফ্যাসিস্ট সরকারের পতন আর গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যার যার ভোট শেষে দিয়ে তার জনপ্রতিনিধি তৈরি করে, এই তো। তো এখন যার যার ভোট যে দিবে, এলাকায় দিবে, তো সেইটা নিয়ে আবার পিআর ঢুকালেন কেন? তো আপনার ইচ্ছাটা কি? এখন আপনি পিআর নিয়ে কিছু দেশের মধ্যে একটা অস্থির পরিস্থিতি তৈরি করতেছেন কেন আপনারা? এখানে আপনার ভোট, আপনি এলাকায় দাঁড়ান, আপনাকে কেউ না করতেছে না, আপনি আপনার এলাকায় চলে যান। আপনি যে দিক দিয়ে পিআর এর কথা বলেন, ওই দিকে 300 সিটে আপনার প্রতিনিধিত্ব, আপনি নমিনেশন দেন কিভাবে? একদিকে বলেন পিআর, আবার ওইদিকে অমুক জায়গায় অমুক লোককে রাখা হইলো, অমুক জায়গায় দাঁড়িপাল্লার অমুক, এইসব লোকের নমিনেশন আপনারা দিয়ে দিতেছেন। তা আপনারা এরকম একটা জটিল পরিস্থিতি তৈরি করতেছেন, যে ভোটাধিকারের জন্য এতদিন আমরা যুদ্ধ করলাম। এবং আমাদের যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের তো সারা বছরের পর একটাই দাবি ছিল, একটাই দাবি, যে জনগণের ভোট জনগণকে ফিরিয়ে দেওয়া। তা আমরা এমন একটা পরিস্থিতি এখন চলে আসছি, জনগণের ভোট জনগণ দিবে,
এই মুহূর্তে আপনাদের পিআর পদ্ধতি না টার্গেট। আপনি বরঞ্চ এটা না বলে আপনারা বলতে পারেন যে হ্যাঁ, নির্বাচন কেন্দ্র যাতে সুষ্ঠু হয়, নির্বাচন কেন্দ্রে যাতে নিরাপত্তা জোরদার হয়, নির্বাচনে যাতে কোনো রকম গাফলতি না হয়, কোনো প্রশাসনিক যাতে হস্তক্ষেপ না হয়, এইসব ক্ষেত্রে আপনার কথা বলেন। সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন জনগণের কাছে প্রতিষ্ঠিত করার জন্য যেটা করার দরকার সেই ধরনের কথা নিয়ে আপনার মাঠে বলেন, জনগণকে বুঝান। সামনে যে সংসদ হবে সেই সংসদে আপনার পিআর পদ্ধতি নিয়ে কথা বলেন, যে নেক্সট নির্বাচন পিআর পদ্ধতি হবে, সংসদে এটা নিয়ে কথা বলেন, জনগণের মতামত দেন। আর এখন একটা দেশ, এত বড় একটা ভাঙচুরের মধ্যে একটা দেশ এখন মোটামুটি একটু মানে অস্থিতিশীল থেকে স্থিতিশীল হওয়ার প্রক্রিয়া আছে। এখনো মানুষের যানবাহনের নিরাপত্তা নাই। এই সরকার এখনো কোনো কিছু গ্যারান্টি দিতে পারে না। এখনো রাস্তাঘাটে যে কোনো সময় যে কোনো লোক খুন হচ্ছে, গুম হচ্ছে, রাস্তাঘাটে মারামারি হচ্ছে, কোনো সিকিউরিটি নেই, পুলিশ ডাকলে পাওয়া যায় না। এই মুহূর্তে আবার আরেকটা বিশৃঙ্খলা যদি আপনি দেশে তৈরি করেন, তাহলে আপনি কি চিন্তা করেন এই দেশটা স্থির হবে? আর আপনার পিআর পদ্ধতি দেওয়া তো সহজে জনগণ মেনে নিবে? যে আবার কিছু কিছু দল বলে যে পিআর পদ্ধতিতে আমাদের সমর্থন আছে, ওদের সুবিধা কি? ওরা 1% ভোট পাইলে মানে একটা এমপি পাবে, দেশ যে শেষ হবে এটা কোনো খবর নাই। 1% একটা জায়গার এমপি হইলে বা আপনি প্রচুর ভোট পেন, এখন আপনার সভাপতি যিনি থাকবেন দলের, সে কি তো আপনাকে দিব পিআর পদ্ধতি? 1% মানে কি একটা সিট আপনার, ওইটাকে আপনাকে দিব না ওই চেয়ারম্যান সাহেব নিব? ধরেন আপনি পিআর পদ্ধতি আমি মানলাম, এখন আপনার একটা মার্কা আছে, ধরেন হাতি মার্কা। এখন আপনার যে মার্কাটা, আপনাকে ব্যক্তি হিসাবে লোক ভালোবাসে, সেই এলাকায় আপনাকে হাতি মার্কা ভোট দিল, ওইখানে হাতি মার্কা পাশ করে চলে আসলো, বা ওই এলাকায় হাতি মার্কার জোয়ার বেশি, কিন্তু হাতি মার্কা কাকে দিচ্ছে মনে করেন যে এটা আপনাকে ব্যক্তি হিসেবে ওরা এই মার্কাটা যে 1% ভোট পাইল, 1% মানে 300 সিটে একটা সিট পাবেন আপনারা। ওই একটা সিট যখন নমিনেশন হইলো, যখন ফাইনালি হইলো, তখন দলীয় থেকে একটা সিদ্ধান্ত হবে না যে এই একটা সিট কারে দিব আমরা? তখন কি দলীয় যে সভাপতি বলেন, দলীয় বা প্রেসিডেন্ট বলেন বা চেয়ারপারসন বলেন, যেই বলেন, সে কি তখন আপনাকে দিবে না? সে তার মান সম্মান সেই সিটটা, একটা সিট আমরা পাই, কারণ একটা কে নিবে? আপনার সভাপতি নেবে বা আপনার দলীয় প্রেসিডেন্ট নেবে না সেক্রেটারি নেবে, নাকি আপনাকে দিবে? তখন সে গিয়ে ওইটা একটা সিট নিয়ে নিল, তো নিলে কি হলো জিনিসটা? জনগণ কি লোক পাইলো না, তার কাঙ্ক্ষিত লোক পায়নি। আরেকটা কথা হলো যারা স্বতন্ত্র নির্বাচন করবে, যাদের দলীয় নিবন্ধন আছে বা দলীয় যাদের মার্কা আছে, তারা না হয় বিভিন্ন জায়গায় মার্কা বেসিসে তারা সিল পাবে, কিন্তু যারা দলীয় নিবন্ধন নাই, স্বতন্ত্রভাবে যারা দাঁড়াবে, তো স্বতন্ত্র ব্যক্তি যারা দাঁড়াবে তাদেরকে আপনি কিভাবে নির্বাচনে তাদেরকে নমিনেট করবেন? পিআর পদ্ধতির এই জবাবটা তারা দেখ, জামাত ইসলাম করুক। এটা তো কয়েকজন বলতেছে, অলরেডি চলে আসছে যে আপনার পিআর বলতেছেন, স্বতন্ত্র ব্যক্তিদের জন্য কি হবে, তাদের জন্য কি হবে? আপনাদের নয় মার্ক আছে, বিএনপির মার্ক আছে, না গণ অধিকারের মার্ক আছে, তারপর জাতীয় পার্টির মার্ক আছে, সব আছে না? তাহলে এখন তাহলে স্বতন্ত্র দাঁড়াবে তাদের কোনো মার্ক নেই, তো সেটা আপনি কিভাবে সমাধান করেন? পিআর পদ্ধতি অনেক জটিল একটা ব্যাপার। হ্যাঁ, আমরা একেবারে যে পিআর পদ্ধতি, বিএনপি বলছে না যে পিআর পদ্ধতি আমরা মানি না, একটা নির্দিষ্ট সময় আপনাকে পার করে, আপনি একটা সেশনে যান, একটা পার্লামেন্টে যান, প্রথম পার্লামেন্টটা তারা করেন আপনারা, সেখানে আপনার বিভিন্ন ইস্যু তৈরি হবে, সেখানে পিআর পদ্ধতি বলেন বা অন্যান্য পদ্ধতি বলেন, কোন কোন সংস্কার ইমিডিয়েটলি দরকার, কোন কোন সংস্কার সংবিধানে কি কি চেঞ্জ আনবেন, সেটা পার্লামেন্টে করলেই তো ভালো। এটা আমার ব্যক্তিগত মতো বলতেছি, বুঝতে পারছি। তা আমার মনে হয় এই ক্ষেত্রে পিআর পদ্ধতিতে যাওয়া ঠিক হবে না। সরকারও এই ব্যাপারে যদি কোনো কিছু ভুল করে, এটা সরকার দায়িত্ব নিতে হবে, কারণ নির্বাচন একটা গতিতে চলছে সামনের দিকে। জনগণ কিন্তু এখন ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব। এত বছর পর তারা নিজের ভোট নিচে দিবে। আপনি কল্পনা করতে পারেন, দীর্ঘ 15 বছর আমরা ভোট দিইনি, আমরা বাসায় থাকতে পারি না, কেউ ধান খেতে পারবে, কেউ সংসার নাই, ছেলে নাই, মেয়ে নাই, ব্যবসা বাণিজ্য পুরা ছারখার করে ফেলছে। কত বড় একটা হিংস্র থাবার থেকে ওরা বেরোয় আসছে, আমরাও বেরোয় আসছি। এখন উচিত যে এইভাবে না গিয়ে দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা, মানুষকে হাফ ছেড়ে বেচা, আজকে ব্যবসা নাই, বাণিজ্য নাই, পথে ঘাটে মারামারি, ইউনিভার্সিটিতে মারামারি, হলে হলে মারামারি, জেলায় জেলায় একটা ইস্যু তৈরি করে ওইখানে পথরোধ, অবরোধ, এই রোধ সেই রোধ, দেশটাকে একটা মানে কি পর্যায়ে ফালাবে, যার ফলে এই দেশের মানুষ অস্থির হয়ে গেছে। ব্যবসায়ীরা ব্যবসা গোটাই ফেলতেছে, বিদেশিরা বিনিয়োগকারীরা চলে গেছে, বাইরের বিনিয়োগকারী আসে না। আপনি দেশটাকে দাঁড়া করাবেন কিভাবে? এখন আপনি নির্বাচনের একটা ডেট দিস, আসেন আমরা সবাই মিলে একসাথে আমরা নির্বাচনটা করি। তারেক রহমান সাহেবের একটা ভালো দিক হলো যে উনি কিন্তু বারবার বলতেছেন, আমরা যদি এইবার নির্বাচনে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ আসন পাইও, তারপরও আমরা সরকার গঠনে সবাইকে নিয়ে করব। হ্যাঁ,
সরকার একা নিব না, আপনাদেরকে নিয়েই। সবাইকে নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। এর চাই তো ভালো কথা আপনাদের কি বলবে, ওই লোকটার কি বলার আছে? এখন আপনারা পিয়ার নিয়ে এই যে দেশের মধ্যে একটা অস্থায়ী নির্বাচনটাকে পেছনে একটা পরিকল্পনা, আন্তর্জাতিক চক্র মাথাচাড়া দিতেছে। পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা, তার পেতাত্তারা, তারা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই দেশটা তো ভাই আমার একার না, আপনাদেরও তো দেশ। জনগণের ঐক্যমত ভিত্তিতেই তো এই সরকারকে কেউ কি এককভাবে দাবি করতে পারবেন যে এই ফ্যাসিস্ট সরকার যে এখান থেকে ভাগলো, কোনো একক দল এটা ক্রেডিট নিতে পারবে? না। কেউ পারবে না। এই যে পিআর পদ্ধতি নিয়ে আমার একটা অনুরোধ থাকবে, যারা এগুলো নিয়ে নাচানাচি করতেছেন, হ্যাঁ, ফর গড সে দেশকে বাঁচান, নিজে বাঁচান, দেশকে বাঁচান, পরিবারকে বাঁচান, দেশের উন্নতি চিন্তা করেন। এই শেষ প্রশ্ন বলতে পারেন, আপনারা আগামী নির্বাচন যে হতে যাচ্ছে, সেই নির্বাচন বা আগামী বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে যাচ্ছেন? অবশ্যই আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ আশা করি। এত ত্যাগ তিতিক্ষার পর আমরা যে আশা নিয়ে আছি, যারা রাজনীতি করেন, বড় পর্যায়ে আছেন, তারা আমাদের চার ভালো বলতে পারবেন। তবে আমরা চাই দেশে হানাহানিটা বন্ধ হোক, রাজনৈতিক দলদের মধ্যে যে মতানৈক্য সেটা ঐক্যে পরিবেশিত হোক, একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশ বিশ্বের দরবারে আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এই ধরনের একটা বাংলাদেশ আমরা আশা করছি। এবং ইনশাল্লাহ আমাদের এই দেশের ছেলে মেয়েদের যে মেধা এবং যে সাহস, যে শক্তি, এটা যদি সম্মিলিতভাবে তারা ভালোর দিকে পরিচালনা করতে পারে রাজনীতিবিদরা, ইনশাল্লাহ এই দেশ একদিন সোনার বাংলা হয়ে যাবে, আবার সেই সোনার বাংলা পরবে। সত্যিকারের সোনার বাংলাদেশ হিসাবে আমরা আমরা পেতে চাই। আমরাও চাই দেশে শান্তি শৃঙ্খলা। কেন আমরা এতদিন রাজপথে ছিলাম? কেন আমার বাবাকে হারালাম, মাকে হারালাম, বোনকে হারালাম, ভাইরে পঙ্গু করলাম, এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করলাম? এদের তো মায়া হওয়া উচিত। দেশ তো সবার রে ভাই, এই দেশটা না বাঁচলে তো আপনি বাঁচবেন না। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আপনি টিকায় রাখতে না পারেন, আপনার কি কোনো ভ্যালু আছে? দেশের মানুষ দেশপ্রেমিক হোক, সবাই দেশকে ভালোবাসেন, সবাই দেশের জন্য কিছু করেন, এবং আপনাদের মেধা, যে সকল মেধা দেশ আশা করে, জাতি আশা করে, এই সকল মেধা সম্পন্ন ব্যক্তিদের বলবো, আপনারা বিদেশ চলে গিয়ে আমাদের মেধাকে পাচার করেন না। আপনাদের মেধা আপনাদের দেশের কাছে লাগান, দেশটাকে অন্য দেশ আপনাদের দিকে তাকিয়ে আছে। মানে যাতে আমাদের দেশটা মেধা শূন্য না হয়, সেটা মেধা শূন্য না হয়, কারণ ওনাদের মেধার কোনো বিকল্প নাই। ওনার মনে আছে জিয়া রহমান সাহেব যখন এই দেশের মন্ত্রী পরিষদ গঠন করছিলেন বা যেসব লোকদের বসাইছেন, উনি তখন দল মত নির্বিশেষে সব মেধা লোকদের নিয়ে ওনার পরিষদ তৈরি করছেন, যার ফলে সেই সময় দেশটা কিন্তু একটা সুন্দর মতো দেশটা চলছে। সেই দিনে অবসান ঘটাইছিল জিয়া রহমান। যাদেরকে আমরা ক্ষমতা নিচ্ছি, তারাই বিশ্বাসঘাতকতা করছে। একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমলে আমরা দেখলাম সে অনড় ছিল, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কোনো মাথা করে নাই, এবং তার সময় দেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে, তার সময় খাল খনন করছে, তার সময় খাদ্যের স্বয়ংসম্পদ আনছে। জিয়াউর রহমানের আপনি দেখবেন, জিয়াউর রহমান অনেকগুলি ছবি যদি আপনি দেখেন, যে জিয়াউর রহমান যখন বিদেশে যেত, সে যখন প্লেন থেকে নামতো, সে তার গেট আপ তার গার্ডস পার্ট দেখা ওইখানকার মন্ত্রী, ওইখানকার যে প্রধানমন্ত্রী, তারা সেলুট দিয়ে তাকে সুন্দর কিভাবে তাকে রিসিভ করছে, এমনভাবে দেশকে সে উপরে উঠাই নিয়েছিল। আমরা সেই ধরনের একটা নেতা চাই। আমরা চাই শহীদ প্রেসিডেন্ট যেভাবে দেশকে ভালোবাসে, এখন যারা আসবেন সামনে, সেই ধরনের নেতৃত্ব দেওয়ার মতো একটা লোক দেশবাসী আশা করে, দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে পারে। সে নিজে মাঠে নামতো, কোদাল নিছে, টি শার্ট গেঞ্জি পরে সে রাস্তায় কৃষকদের সাথে কাজ করছে। তাহলে আপনার কথা হচ্ছে আগামী দিনে এই দেশের মানুষ সেই ধরনের একজন নেতাও চায়, দেশটা স্বয়ংসম্পূর্ণ চায়, আমরা যদি পরমুখী না হই, এটাই আমার আশা। এবং সমস্ত মেধা সম্পন্ন যেসব ব্যক্তিরা আছেন, ছেলেমেয়েরা আছো, তাদেরকে বলবো, তোমাদের মেধা নিয়ে বাইরে গিয়ে বাইরের দেশে সেবা না করে বাংলাদেশে থাকো, এই দেশে মেধাটাকে কাজে লাগাও, দেশটাকে স্বয়ংসম্পূর্ণ করো। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও কোনো নতুন অতিথি নিয়ে আমরা আবার হাজির হব। এর মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।